গুজবে সয়লাব সামাজিক মাধ্যম স্বার্থান্বেষী মহলের ভুয়া তথ্যে বিভ্রান্ত হচ্ছেন অনেকে। যাচাই বাছাই ছাড়া বিশ্বাস ও শেয়ার না করার পরামর্শ। পোশাক কারখানায় সহিংসতার প্রভাব, শ্রমিকের বেতন দেয়া নিয়ে চিন্তায় মালিকরা। জ্বালানি সংকট ও কাস্টমস হয়রানি দূর করার দাবি, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার তাগিদ। দক্ষিণ এশিয়ার সবচেয়ে আধুনিক কেমিক্যাল শেড এখন চট্টগ্রাম বন্দরে। আগুন ধরে রাখতে সক্ষম অন্তত ৮ ঘন্টা। স্থাপনা সহ চারপাশ নিরাপদ রাখবে আশা কর্তৃপক্ষের। ভোরের সময়ের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় গ্রেফতার ৭৮ এইচএসসি পরীক্ষার্থী জামিন পেয়েছেন। শুক্রবার ছুটির দিনে বসে আদালত। রাতেই ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান ৩৫ শিক্ষার্থী। শুধু জামিন নয়, কোমলমতি শিক্ষার্থীদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি স্বজনদের। কিছুক্ষণ পরপর ঝুম বৃষ্টি, কাকভেজা হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে ছলছল চোখে অপেক্ষা। ব্যক্তিভেদে সম্পর্ক আলাদা, কারো সন্তান, কারো ভাই, তবে সবার চাওয়া একটাই, মুক্তি। কোটা আন্দোলনে ভর করে নাশকতা করেছে একটি মহল। রাষ্ট্রীয় সম্পদে হামলা, জানমালের ক্ষতিসহ বিভিন্ন মামলায় গ্রেফতার হয়েছিল কোমলমতি শিক্ষার্থীরাও। ঢাকা ও এর আশেপাশের এলাকা থেকে আটক করা হয়েছিল ৪২ জনকে। তবে তাদের ভবিষ্যতের কথা ভেবে জামিন দিয়েছেন আদালত। ও কোনো রাজনীতির সাথে জড়িত না। ফোনে কিছু আন্দোলনের ভিডিও পায়, এই ভিডিও পাওয়ার কারণে ওরে থানায় নিয়ে যায়। বরাত দিয়ে যাইতে ছিল, তারপরে মোবাইল চেক করছে, চেক করার পরে উনি ধরে নিয়ে গেছে। শঙ্কার মেঘ বারবার ঘনীভূত হয়েছে বাবা মায়ের মনে, তবে বিশ্বাস ছিল জামিন হবেই। কোমলমতি শিক্ষার্থীদের আগামী জীবনের কথা চিন্তা করে মামলা থেকে অব্যাহতির দাবি তাদের। ঔষধ আনতে গেছে, ঔষধ আনতে যা ঘুরে ব্যাক করে আসার সময় ওর পিছন থেকে বুলেট লাইগা সামন্দা বেরিয়ে গেছে। বাসার থেকে ওরে রাত্রে 3:30টার দিকে পুলিশ এসে ধরে নিয়ে গেছে। বাসার থেকে ধরে নিয়ে যাবে, আমার সন্তানের মোবাইল চেক করবে, ওরও তো একটা ব্যক্তিগত আছে, তাই না? শুক্রবার মুখ্য মহানগর হাকিম আদালতে ৩৭ জন এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫ জনের জামিন শুনানি হয়। চলমান আন্দোলনে আটক এইচএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো তালিকা সাপেক্ষে জামিনের ব্যবস্থা করা হয়েছে বলে জানান শিক্ষার্থীদের আইনজীবী। ডেকে নিয়ে শিক্ষামন্ত্রী স্বয়ং উনার নির্দেশে উনি রিকোয়েস্ট করে অলরেডি এই জামিনের ব্যবস্থা করেছেন। শুনানি শেষে প্রত্যেক শিক্ষার্থীকে ১,০০০ টাকা বন্ডে জামিন মঞ্জুর করেন আদালত। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। এদিকে রংপুরে আন্দোলনের সংঘর্ষের ঘটনায় গ্রেফতার এইচএসসি পরীক্ষার্থী সহ ৮ শিক্ষার্থী জামিনে মুক্তি পেয়েছে। শুক্রবার রাত 11:30টায় আদালতের আদেশে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পায় ৮ কিশোর। এর আগে রাত 8:30টায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট FM আহসানুল হক রানা তাদের জামিন মঞ্জুর করেন। পরে রাতেই কারাগার থেকে বেরিয়ে আসে শিক্ষার্থীরা। জামিনে নয়, মামলা থেকে অব্যাহতির দাবি ভুক্তভোগী ও পরিবারের সদস্যরা। ছোট থেকে মাদ্রাসা রাখতে গেছিলাম, মাদ্রাসা থেকে আমি আসতেছি, আসার পরে আমাকে প্রথমে ডিবি অফিসে নিয়ে গেছে। যারা প্রকৃতভাবে ছিল তাদেরকে আপনারা ধরেন, আমাদের স্টুডেন্টকে ধরে তো লাভ নাই, আমার চাচা বা অন্যজনকে তো ধরে লাভ নাই। আমার ছেলের বয়স কম, এসএসসি পরীক্ষার্থী, তাই ভুলক্রমে যদি কোনো ভুল করে থাকে সে ছেলে মানুষ, আমি তার প্রতি ক্ষমা চাই। পুলিশ এবং জজ সাহেব সবাই আমি আসছিলাম, কাগজ নিয়ে আসছিলাম, ওই যে ঠিক আছে, কোনো চিন্তা করেন না, আমি আপনার ছেলেকে ছেড়ে দিব। আর পুলিশ কমিশন আমার খুব হেল্প করছে। সাতক্ষীরায় সদর থানায় হামলা মামলায় গ্রেফতার ও 6 এইচএসসি পরীক্ষার্থীরা জামিন মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সালাউদ্দিন জামিন মঞ্জুর করেন। বিকেলে আদালতে হাজির করা হলে তাদের আইনজীবীরা জামিন আবেদন করেন। শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন বিচারক। গত 18 জুলাই তাদের বিরুদ্ধে সদর থানায় হামলার অভিযোগে মামলা করা হয়। এদিকে চট্টগ্রামের 16 এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ছাত্র আন্দোলনের কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে রাজধানীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন চিকিৎসক, শিল্পী, কবি, সাহিত্যিক সহ
বিভিন্ন পেশাজীবীরা। শিক্ষার্থীদের ওপর হামলা, মামলা ও নির্যাতনের নিন্দা জানানোর পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি তাদের। আর প্রতিবাদ সমাবেশ করে পেশাগত দায়িত্ব পালনকালে নিরাপত্তার দাবি জানান গণমাধ্যম কর্মীরা। বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা। হাতে ফেস্টুন আর মুখে স্লোগান। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের উপর হামলা, মামলা ও নির্যাতনের অভিযোগ করে দ্রুত হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা। প্রতিবাদ করেন নানা হয়রানির। আমরা ঠিকমতো হাসপাতালে নিয়ে যেতে পারি না। আমি আমার হাত দিয়ে বুলেট বের করেছিলাম, বুলেট। এটা আমার স্বাধীন দেশ। দিন শেষে আমি একজন মা, আমার বুকটা হাহাকার করি। কিভাবে এই বাচ্চাগুলোকে কিভাবে নৃশংসভাবে মারতে পারলো? নির্দলীয় নিরপেক্ষ বিচার প্রক্রিয়ার মাধ্যমে সকল খুনির বিচার করতে হবে। রাজধানীর বাংলা মোটরে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন কবি ও সাহিত্যিকরা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9 দফা দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন তারা। আমার সন্তান যখন মৃত্যু সজ্জায়, তখন আমরা শিক্ষক, কবি সমাজ বসে থাকতে পারি না। এই ছাত্র হত্যার, সাধারণ মানুষকে নিপীড়ন করার তীব্র প্রতিবাদ জানাই। এই ধরনের নির্বিচারে গুলি, হত্যা কেন চলে আসবে এবং সেটির প্রতিবাদ করা যাবে না, বিচার চাওয়া যাবে না, এটি কেন হবে? শিক্ষার্থীদের কর্মসূচিতে সংহতি জানিয়ে রাজধানীর ধানমন্ডিতে বিক্ষোভ করেন শিল্পীরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ভূমিকার সমালোচনা করেন তারা। আর অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তির পাশাপাশি শিক্ষার্থীদের উপর নির্যাতন বন্ধ ও হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তারা। যে দেশে পাখির গায়ে গুলি করে হত্যা করা মানা, সেই দেশে কি করে ছাত্রদের বুকে গুলি করা হয়? এরা দেশকে ভালোবাসে, ওদের বন্ধুদেরকে ভালোবাসে। কটা ছেলে, কটা মেয়ে বন্ধুকে বাঁচাতে গিয়ে মারা গেছে। যাদের মায়েদের বুক খালি হয়েছে, সেই ছাত্রদের আমি বিচার চাই। এটা আন্তর্জাতিকভাবে তদন্ত করা প্রয়োজন। এদিকে আন্দোলন চলাকালে গণমাধ্যম কর্মীদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে কারওয়ান বাজারে সমাবেশের আয়োজন করেন গণমাধ্যম কর্মীরা। সমাবেশ থেকে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। আমি এবং বাংলাদেশ চাইনি যে বাংলাদেশে একজন সাংবাদিককে আমরা দেখতে পেয়েছি আদালতে হাতে দড়ি দিয়ে বেঁধে তাকে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের যারা দলমত নির্বিশেষে সত্য তুলে আনার চেষ্টা করে, তাদেরকে যেন নিরাপদ করা হয়। এছাড়া শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে নানা প্রতিবাদী কর্মসূচি পালন করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয় জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শিক্ষার্থীদের মূল দাবি মেনে নেয়ার পরও একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোটার অপচেষ্টা করছে। সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। শিক্ষার্থীদের প্রধান দাবি যেহেতু পূরণ হয়েছে, সেহেতু আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে, পরীক্ষার হলে ফিরে যাবে। ব্যক্তিগত মতের প্রতি শ্রদ্ধা জানাই, কিন্তু তাদের মতামত প্রকাশের সুযোগকে কাজে লাগিয়ে তৃতীয় কোনো স্বার্থান্বেষী মহল যেন উস্কানি সৃষ্টি করে কাজে ব্যবহার না করতে পারে, সে বিষয়ে সকলকে দায়িত্বশীল হওয়া উচিত। এদিকে সহিংসতা মোকাবেলায় বিভিন্ন স্থানে মিছিল করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। শুক্রবার সাভারে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা। এ সময় নাশকতা ঠেকাতে বিভিন্ন স্লোগান দেন তারা। এদিকে গোপালগঞ্জে জেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধুর সমাধিতে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। এ সময় কোটা সংস্কার আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়া ফরিদপুরেও সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে দোয়া করা হয়। সাম্প্রতিক নানা ইস্যুতে গুজবে সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যম, যা দেখে বিভ্রান্ত হচ্ছেন অনেকে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো আন্দোলনে গুজব ছড়িয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চায় স্বার্থান্বেষী মহল। যে কোনো তথ্য যাচাই বাছাই ছাড়া বিশ্বাসও ছড়িয়ে দেয়া থেকে বিরত থাকার পরামর্শ তাদের।
বর্তমান সময়ে গুজব ছড়ানো যেন সবচেয়ে সহজ কাজ। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে খুব দ্রুত যে কেউ যে কোনো তথ্য যেমন ছড়াতে পারেন, আবার চাইলে অপতথ্য কিংবা গুজবের বিস্তার ঘটাতেও পারেন সহজেই। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে ভর করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে দেশে অস্থিরতা তৈরির অপচেষ্টা করে একটি মহল। বিভিন্ন বিভ্রান্তিমূলক অপতথ্য ছড়ানো থেকে শুরু করে নানা স্পর্শকাতর বিষয় নিয়েও গুজব ছড়াতে পিছপা হননি এক শ্রেণীর মানুষ। কোটা সংস্কার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুর খবর ও আন্দোলনে প্রাণহানির সংখ্যা নিয়েও ছড়ানো হয় গুজব। এসব খবর বিভ্রান্তি ছড়ায় নেটিজেনদের মাঝে। বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো আন্দোলনে গুজব ছড়িয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চায় স্বার্থান্বেষী মহল। যে কোনো আন্দোলন সংগ্রামের প্রেক্ষাপটে যারা নিজেদের অনুকূলে পরিস্থিতিকে নিতে চান, যে ঘটনাটি তথ্যগতভাবে অগ্রহণযোগ্য কিন্তু সাধারণ মানুষের কাছে একটা গুরুত্ব তৈরি হতে পারে বলে যারা গুজবটাকে প্রচার করে থাকেন, তাদের মনে হয় তারা কিন্তু এই গুজবের আশ্রয়টি নিয়ে থাকেন। বিশেষজ্ঞদের মতে এ ধরনের গুজব সমাজে তৈরি করে বিশৃঙ্খলা, যা রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ। তাই যে কোনো খবর যাচাই বাছাই না করে বিশ্বাস করা ও ছড়িয়ে দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ তাদের। আমি যদি কোনো ঘটনার পক্ষে থাকি, সেই ঘটনাকে সাপোর্ট করে এমন একটা তথ্য যদি আমি পাই, মিথ্যা তথ্য পেলেও আমি ইমিডিয়েটলি বিশ্বাস করে ফেলি, কারণ আমার মতের সাথে যাচ্ছে। এটাকে আমরা বলি কনফার্মেশন বায়াস। এরকম মিলে যাওয়ার কারণে মানুষ যাচাই করতে ভুলে যায়, সে ইমিডিয়েটলি শেয়ার করে ফেলে, ইমিডিয়েটলি লাইক দিয়ে ফেলে। এরকম একটা টেকনোলজিক্যাল এনভায়রনমেন্টে রেসপন্ড করার ক্ষেত্রে আমাদের আরও অনেক দায়িত্বশীল হতে হবে। গুজব প্রতিরোধে সমাজের সব স্তরের মানুষের মধ্যে সচেতনতা তৈরির আহ্বান যোগাযোগ বিশেষজ্ঞদের। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। ইন্টারনেট সেবা ব্যাহত হওয়া এবং গুজব প্রতিরোধে ব্যর্থতার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। নাটোরের সিংড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। আমার তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি করজোরে প্রকাশ্যে আমি ক্ষমা প্রার্থনা করছি। এবং এই ইন্টারনেট ব্যাহত হওয়া, এই সোশ্যাল মিডিয়ার গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়া, এই সকল কিছু দায় এবং দায়িত্ব, ব্যর্থতা আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি এবং যে কোনো সিদ্ধান্ত আমি মেনে নেওয়ার জন্য আবারও প্রতিশ্রুতি আমি সকলের সামনে দিচ্ছি। জুলাইয়ের কয়েকদিনের সহিংস আন্দোলনের জের টানতে হবে মাস জুড়ে, এমন দাবি করে পোশাক খাতের উদ্যোক্তারা বলছেন, শ্রমিকের বেতন পরিশোধ নিয়ে চিন্তায় পড়েছেন তারা। সংকট থেকে দ্রুত ঘুরে দাঁড়াতে জ্বালানি সংকট ও কাস্টমস হয়রানি দূর করার দাবি তাদের। আর্থিক কাঠামো ভেঙে পড়ার আগেই বাণিজ্য সহায়ক পরিবেশ নিশ্চিতে সরকারকে পদক্ষেপ নেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। শেষ হয়েছে সরকারি চাকরিতে কোটা দূর করার দাবি ও দেশব্যাপী সহিংসতা ছড়িয়ে দিয়ে অর্থনীতির উপর দিয়ে বুলডোজার চালানো মাস জুলাই। থেমেছে নাশকতা, চাকা ঘুরছে কলকারখানায়, কাজে ফিরেছেন কর্মীরা, কিন্তু বন্ধ হয়েছে কি অর্থনীতিতে শুরু হওয়া রক্তক্ষরণ? তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা বলছেন, জুলাই মাসে উৎপাদন ব্যাহত হয়েছে 7 দিন, অথচ এই জের টানতে হবে অন্তত 1 মাস। এরই মধ্যে অনেকের কপালেই ভাঁজ পড়েছে চলতি মাসে শ্রমিকদের বেতন পরিশোধের চিন্তায়। চেইন রিঅ্যাকশনসগুলো কিন্তু শুরু হয়েছে, সবচেয়ে এখন ক্রুশিয়াল ফ্যাক্টর বেতন। উদ্যমী উদ্যোগে অর্থনীতির ক্ষত সারাতে বদ্ধপরিপক্ক উদ্যোক্তারা। তবে এর জন্য বিদ্যমান গ্যাস বিদ্যুতের সংকট দূর করে পুরোদমে কারখানার চাকা ঘোরাতে জ্বালানি মন্ত্রণালয়ের সহায়তা চান তারা। এই 7 দিনের ধাক্কাটা প্রায় মাসখানেকের মতন হবে বা তারও বেশি হবে, ভোগ করতে হবে, কারণ এই 7-8 দিন তো আমি প্রোডাকশন করতে পারি নাই। তা আমাদের বিদ্যুৎ এবং গ্যাসের সমস্যাটা যদি অতি সত্বর সমাধান হয়, কিছু ভালোর জন্য প্রত্যাশা করতে পারি। এখন চ্যালেঞ্জ হলো ওইটাই, যে পণ্যগুলো অলরেডি ওয়েটিং অ্যাট পোর্ট, সেগুলো কত তাড়াতাড়ি এক্সপোর্ট ডেস্টিনেশনে যাবে। চাপে পড়া অর্থনীতিকে টেনে তুলতে আমদানি রফতানি বাণিজ্যে কাস্টমসের হয়রানি বন্ধের দাবি ব্যবসায়ীদের। এই পরিস্থিতিতে আসলে সবাইকে যদি একটু প্রোঅ্যাক্টিভ কাজ না করে, ভূমিকা না নেয়, তাহলে আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। অনেকদিন যাবৎ এই মাল আমরা রিলিজ করতে পারি নাই, কারণ যদি খোঁজেন গিয়ে দেখবেন যে কাস্টমসের নানা রকমের জটিলতা বা হয়রানির কারণেই মালটা রিলিজ হয় নাই। পরিস্থিতি বুঝে ব্যবসা সহায়ক পরিবেশ তৈরিতে সরকারকে বিশেষ নজর দেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। অনেকেই আসলে এক্সপোর্ট অর্ডার পাঠাতে পারেনি, কস্ট কিন্তু বেড়ে গেছে। তো বাস্তব পরিস্থিতির আলোকে আশা করছি সরকার নীতি সহায়তা দিবে। এবারের সহিংস আন্দোলনে একক খাত হিসেবে তৈরি পোশাক শিল্পের প্রতিদিন ক্ষতি হয়েছে প্রায় 12,000 কোটি টাকা। আর বাংলাদেশে বিদেশি বিনিয়োগের সংগঠন ফিকির হিসাব বাণিজ্য ক্ষতির আকার ছাড়িয়েছে 10 বিলিয়ন বা 1,000 কোটি ডলার।
ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। দক্ষিণ এশিয়ার সবচেয়ে আধুনিক কেমিক্যাল শেড এখন চট্টগ্রাম বন্দরে। 23 কোটি টাকা ব্যয় তৈরি এই শেডের দেয়াল 12 ইঞ্চি পুরু। আধুনিক প্রযুক্তি ব্যবহার করায় অন্তত 8 ঘন্টা আগুন ধরে রাখার সক্ষমতা রয়েছে এই শেডের, যা আমদানি করা কেমিক্যালে আগুন ও বিস্ফোরণ হলে বন্দরকে নিরাপদ রাখতে পারবে বলে আশা কর্তৃপক্ষের। সাক্ষরচিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। চট্টগ্রাম বন্দরের পি শেড হিসেবে পরিচিত কেমিক্যাল শেডে স্তূপ হয়ে আছে বিদেশ থেকে শিল্পের কাঁচামাল হিসেবে আমদানি করা শত রকমের কেমিক্যাল, বিস্ফোরক এবং দাহ্য বস্তু। এমনকি নিলামে বিক্রি না হওয়া 3 থেকে 7 বছরের পুরাতন কেমিক্যালও আছে এখানে। গত কয়েক বছরের ব্যবধানে চট্টগ্রাম বন্দরে আমদানি করা কন্টেনারের পাশাপাশি শেডে আগুন লাগার ঘটনাও ঘটে। শঙ্কার সৃষ্টি হয়েছিল বড় ধরনের বিস্ফোরণের। সবগুলো মালামালের মধ্যে লেখা থাকে কোনটা কত ডিগ্রি সেন্টিগ্রেডে রাখা দরকার, কোনটা এসিতে রাখা দরকার, কোনটা নন এসিতে রাখা দরকার, কোনটাতে কতটুকু দূরত্ব রাখা দরকার, এগুলো সব কিছু এখানে মেনটেন হবে। এই অবস্থায় বন্দরকে আগুন এবং বিস্ফোরণ ঝুঁকিমুক্ত করতে শুরু হয় অত্যাধুনিক কেমিক্যাল শেড নির্মাণের কাজ। কার্গো লিফট স্থাপনের পর পি শেডে এলোমেলো থাকা কেমিক্যাল এবং দাহ্য বস্তু নিয়ে আসা হবে নতুন এই অত্যাধুনিক শেডে। 22,000 বর্গফুটের এই শেড তৈরিতে খরচ হয়েছে 23 কোটি টাকা। ডেঞ্জার কার্গো যেগুলো কেমিক্যাল, এগুলো হ্যান্ডলিং বা এগুলো সংরক্ষণের ব্যাপারে চট্টগ্রাম বন্দরে যে আধুনিকায়ন সক্ষমতা বৃদ্ধি সেটা কিন্তু হলো। তো এই আমরা আশা করি ইনশাল্লাহ এতে করে দুর্ঘটনার ঝুঁকি অনেক কমে যাবে। সাধারণ ভবনের দেওয়ালগুলো 5 থেকে 6 ইঞ্চি পুরু হলো এই শেডের দেওয়াল 12 ইঞ্চি পুরু। এছাড়া আধুনিক প্রযুক্তি ব্যবহার করায় অন্তত 8 ঘন্টা আগুন ধরে রাখার সক্ষমতা রয়েছে এই শেডের। বর্তমান বিশ্বের সর্বোচ্চ প্রযুক্তি এখানে নিয়োগ করা হয়েছে এবং ফায়ারের যে কোড আছে অর্থাৎ নিয়মবিধি আছে সেই নিয়মবিধিকে ফলো করে করা হয়েছে। আল্লাহ না করুক এখানে যদি 8 ঘন্টাও আগুন জ্বলে তারপরও এখানে দেওয়ালগুলা নষ্ট হবে না। চট্টগ্রাম বন্দরের পাশে রয়েছে রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা, যমুনার অবস্থান। একই সাথে বিমানবন্দর সংলগ্ন হওয়ায় চট্টগ্রাম বন্দরকে অগ্নি এবং বিস্ফোরণ ঝুঁকিমুক্ত রাখার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। এই চট্টগ্রাম বন্দরকে দিয়ে যেমন বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 92% সম্পন্ন হয়, ঠিক তেমনি এ বন্দর থেকেই বছরে রাজস্ব আদায় হয় প্রায় 70,000 কোটি টাকা। কিন্তু একদিন পর্যন্ত এই বন্দর ছিল অগ্নি ঝুঁকির মধ্যে। সবশেষ তৈরি করা হয়েছে অত্যাধুনিক কেমিক্যাল শেড, যেখানে যে কোনো বিস্ফোরণ কিংবা আগুন সহজেই নিয়ন্ত্রণ করা যাবে। চট্টগ্রাম বন্দরের কেমিক্যাল শেড থেকে কমল দে, সময় সংবাদ। ফেনীতে ভাঙা বাঁধ দিয়ে মুহুরী নদীর পানি ঢুকছে লোকালয়ে। পরশুরাম পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে বইছে পানি। বাঁধ ভেঙে ফুলগাজী বাজার সহ 35টি গ্রাম তলিয়েছে। 1 মাসের ব্যবধানে আবারও পানি বন্দী হয়ে পড়েছেন 5,000-এর বেশি পরিবার। মৌসুমী বায়ুর প্রভাবে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির তোড়ে ফেনীর মুহুরী নদীর পানি পরশুরাম পয়েন্টে বিপদসীমার 250 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে ফেনীর ফুলগাজী এবং পরশুরামের বাঁধের কয়েকটি অংশে ভাঙনের সৃষ্টি হয়েছে বন্যার। গতকাল থেকে পানি বাড়তে শুরু করলো। মূলত শুক্রবার দুপুরের পর থেকেই পানি চূড়ান্ত পর্যায়ে বৃদ্ধি পায় এবং সেই পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 250 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এতে বাঁধ ভেঙে এবং বাঁধের বিভিন্ন অংশে টপকে লোকালয়ে পানি ঢুকে ফুলগাজী বাজারের কয়েকশো দোকান পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা বলছে প্রতি বছর একাধিকবার বন্যার কবলে পড়ে তাদের ক্ষতির মুখে পড়তে হয়। তারা চান এর স্থায়ী সমাধান। এই পানি এলাকায় ক্ষতি হয়েছে আমাদের প্রতিষ্ঠান, মসজিদ আর আমাদের সমাজের কয়েক গ্রাম। 30 বছর আমরা এরকম পানি দেখিনি, এখন যে পানি উঠছে। বন্যা পরিস্থিতি দেখতে এসে স্থানীয় সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেছেন এই বাঁধ ভাঙার স্থায়ী সমাধানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপ করব, ঝোপঝাড় কেটে কিছু করা যায় কিনা। আগামী 6-7 মাসের মধ্যে টোটাল কাজটা আমরা চালু করার করব। স্থানীয়দের দাবি বাঁধ মেরামতে পানি উন্নয়ন বোর্ড যথাযথভাবে কাজ করছে না। পানিগুলো এসে এসব বাঁশের জাট বা গাছের সাথে বাধা খেয়ে বিভিন্ন দিয়ে ভাঙন সৃষ্টি হয়। ড্রেজিং করে নদীটা একটু বড় করে দিলেই আমাদের স্থায়ী সমাধান হবে। 400 ফুট হোক 500 ফুট বাউন্ডারি যদি উঠে দেয় তাহলে আমাদের মসজিদটা, গ্রামগুলা, মানুষগুলা অনেকটা
মানে ক্ষয়ক্ষতি কিন্তু হবে না। কাজে কোনো গাফিলতি ছিল না, ঠিক মতো মেরামত করা হয়েছে। সামনে একটা মুহুরি করে বড় প্রজেক্ট আছে, প্রজেক্টে কাজ করলে আশা করি এটা সমাধান হবে। ফেনীর ফুলগাজী এবং পরশুরাম উপজেলা প্রশাসন বলছে প্রায় এই দুটি উপজেলার 30টিরও অধিক গ্রাম প্লাবিত হয়েছে। এর আগেও গত 1 জুলাই বন্যার কবলে পড়তে হয়েছিল। যে 12টি স্থানে ভেঙেছিল তার দৈর্ঘ্য 150 মিটার বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আর এই 150 মিটার মেরামতে ব্যয় ধরা হয়েছে 1.5 কোটি টাকা। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। ভরা মৌসুমেও লক্ষ্মীপুরের মেঘনায় দেখা নেই রূপালী ইলিশের। অনেকটা শূন্য হাতে নদী থেকে ফিরছেন জেলেরা। মাছ না পেয়ে হতাশ ব্যবসায়ী ও আড়তদাররাও। মাজহারুল আনোয়ার টিপুর রিপোর্ট। মেঘনায় ভরা মৌসুমেও দেখা নেই ইলিশের। রাত জেগে মাছ ধরতে গিয়ে শূন্য হাতেই ফিরতে হচ্ছে লক্ষ্মীপুরের জেলেদের। নদীতে যাওয়ার খরচের টাকা উঠে আসছে না জেলেদের। চরম আর্থিক সংকটে মৎস্যজীবী পরিবারগুলো। অন্যদিকে ভরা মৌসুমে মাছ না থাকায় হাঁকডাকে বেচা বিক্রি নেই ঘাটগুলোতে। নদীতে এখন টোটালে কোনো মাছ নাই। আমাদের খুব করুণ কাহিনী, খুব কষ্টে আমাদের সংসার চলতেছে। নদীতে যে যাই মাছ আনা যা পাই, কিন্তু হাতে আমাকেও পেট বাঁচে না, পোলা ভাই বাঁচতে দূরের কথা। নদীতে কাঙ্ক্ষিত মাছ না পেয়ে আর্থিক সংকটের মুখে পড়েছেন লক্ষ্মীপুরের জেলেরা। জলবায়ু পরিবর্তন, নাব্য সংকট ও ডুবোচরের কারণে মেঘনায় ইলিশের অবাধ বিচরণ কমে যাওয়ায় জেলেদের জালে মিলছে না রূপালী ইলিশ। এতে আর্থিক সংকটে পড়েছেন ক্রেতা বিক্রেতা উভয়। মাছ তো নাই, নদীতে কোনো মাছ নাই। জেলেদের অবস্থাও করুণ অবস্থা, আমাদের আড়তদারের অবস্থা খুব করুণ। জেলে যদি একান্ত নদীতে যায় একদিন, তার তেলের পয়সা হয় না, পরবর্তীতে সে আর 2-3 দিন যায় না। মৎস্য কর্মকর্তারা বলছেন বৃষ্টিপাত শুরু হলে নদীতে ধরা পড়বে কাঙ্ক্ষিত ইলিশ। ইলিশের পিক সিজনটা আসলে আমরা মূলত যেটা দেখি সাধারণত জুলাই মাসের লাস্টের দিক থেকে শুরু হয়, আর সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত ভালো একটা মৌসুম থাকে। প্রতি বছরই এটা হয়। তো সেই হিসাবে হয়তো এখন কম দেখা যাচ্ছে। তা আশা করি যদি আমাদের এই যে সামনে যখন বৃষ্টিটা পর্যাপ্ত হবে, তখন আমাদের পর্যাপ্ত ইলিশ জেলেরা পাবে এবং জেলেদের যে তাদের যে দুর্ভোগ, এটা কমবে ইনশাআল্লাহ। লক্ষ্মীপুরে 65,000 জেলে রয়েছেন। এদের মধ্যে নিবন্ধিত জেলে 46,067 জন। মাজহারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। বাগেরহাটে বেড়েছে সামুদ্রিক মাছের সরবরাহ। মাছ কিনতে কেবি পাইকারি বাজারে আসছেন ক্রেতারা। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী আলী আকবর টুটুল। সরাসরি যাচ্ছি তার কাছে। 65 দিন সাগরে নিষেধাজ্ঞা মাছ ধরার পর শুরু হয়েছে বাগেরহাটের সামুদ্রিক মাছের হাটে একটা বেচা বিক্রি। আমরা জানি যে আসলে নিষেধাজ্ঞার পর থেকেই আসলে সাগরমুখী হয়েছে ট্রলারগুলো, আর এই ট্রলারগুলো বাগেরহাটের কেবি মাছ বাজার এলাকায় এসে বৈরব নদীতে অবস্থান করে। এরপর থেকেই ওখান থেকে আসলে মাছ এখানে লেবাররা এখানে কিন্তু মাছগুলো নিয়ে আসেন। এখন নিয়ে আসে এখানে সামুদ্রিক যে মাছ, সব ধরনের মাছ কিন্তু এই হাটে এখন বেচা বিক্রি শুরু হয়। আমরা যদি একটু দেখি যে আসলে এখানে যে ইলিশ মাছ রয়েছে এবং বিভিন্ন প্রজাতির যে মাছ রয়েছে, সে মাছের আসলে কেনা বেচা চলছে। ভোর আলো ফোটার সাথে সাথেই কিন্তু এখানে প্রতিদিন কিন্তু শত শত পাইকাররা এখানে এসে জেলার বিভিন্ন এলাকা থেকে এই মাছ গুলো এখান থেকে নিয়ে যায় এবং এখানে বিভিন্ন ধরনের মাছ বিক্রি হয়। যদি বলি যে আজকে ইলিশ মাছ, যেমন 1 কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হয়েছে প্রায় 1500 টাকা করে কেজি এবং 800-900 টাকার যে ইলিশ, 900 ওজন গ্রামের ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে 1200 টাকা। এছাড়া যে এখানে পোমা রয়েছে এবং লইটা মাছ রয়েছে এবং এখানে বিভিন্ন প্রজাতির মাছ, চন্দনা রয়েছে এবং জাবা মাছ রয়েছে। সব ধরনের মাছ কিন্তু এই হাটে পাওয়া যায়। প্রায় 2 মাস পরে এই বাজার আবার সরগরম হয়ে উঠেছে। আপনাদের জানিয়ে রাখি যে এখানে সাগর থেকে সরাসরি যে এই ট্রলারগুলো এখানে আসে এবং পাইকাররা এবং পাশাপাশি স্থানীয় মানুষ কিন্তু এই হাটে কিন্তু মাছ ক্রয় করে তারা কিন্তু স্বাচ্ছন্দ্য করে। তবে আবহাওয়া জনিত কারণে গত 2-3 দিন ধরে এবং মাছের একটু আমদানি কম রয়েছে এবং এ কারণে আসলে দামও মাছের খুব চড়া। যদি বলি যে আসলে আগের তুলনায় কিন্তু প্রতি কেজি মাছের দাম বেড়েছে প্রায় 1 থেকে 150 টাকা। এবং এছাড়া যদি বলি যে এখানে যে এই
পাইকারি হাটে যে বাগেরহাটের শুধু এলাকা থেকেই নয়, জেলা থেকে বিভিন্ন উপজেলা থেকে, এছাড়া গোপালগঞ্জ, পিরিজপুরের নাজিরপুর এলাকা থেকে কিন্তু তারা মাছ এখানে ক্রয় করতে আসেন। আপনারা দেখছেন যে আসলে এখানে যে ঢেলা মাছ রয়েছে এবং চেলা রয়েছে এবং সব ধরনের মাছের হাটে এখন কিন্তু উপচে পড়া ক্রেতা বিক্রেতাদের ভিড়। একমাত্র পাইকারি হাটটাই এখানে কিন্তু আসলে বাগেরহাট জেলার ভিতরে এখানে বেচা বিক্রি করে। যদি আপনাদেরকে বলাই যে এখানে যে এছাড়াও কিন্তু আসলে যে বিভিন্ন চিংড়ি মাছ রয়েছে সাগরের এবং সাগরের মাছ রয়েছে, তারা কিন্তু এখানে বিক্রি করছেন এবং আমার পিছনে দেখা যাচ্ছে যে এখানে মাছ পাটিতে করে তারা কিন্তু বিক্রি করছেন এবং প্রতি কেজি মাছ কিন্তু আসলে আগের তুলনায় কিন্তু 2 থেকে 2.5 টাকা পর্যন্ত বেড়েছে এবং এই আবহাওয়াজনিত কারণে মাছের কিছুটা কম, এমনটাই কিন্তু জানিয়েছিলেন এখানকার যারা আড়তদার রয়েছেন। বাগেরহাটে প্রায় প্রতিদিন প্রায় এখান থেকে 10 থেকে 12 টন মাছ আসলে এখানে বিক্রি হয়। পাশাপাশি হিমায়িত যে সাগরের মাছ রয়েছে, সেই হিমায়িত মাছও কিন্তু হাটে বিক্রি হয়। এই ছিল আমার কাছে বাগেরহাটের কেবি মাজার থেকে মাছ বেচা কেনার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম বাগেরহাটে। বৈরী আবহাওয়া থাকলেও নওগাঁর আড়তে পর্যাপ্ত সবজির সরবরাহ রয়েছে। এতে সব ধরনের সবজির দাম কমেছে কেজিতে 10 থেকে 15 টাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে নওগাঁর পৌর সবজির আড়তে আছেন রিপোর্টার এমআর রকি। নওগাঁ সদরের আশপাশের সবজি চাষিরা এই আড়তে ভোর সকালে তাদের বিক্রি করার জন্য সবজি নিয়ে আসছেন এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম গত কয়েকদিনের তুলনায় কিন্তু সবজির সরবরাহটা বেশ বেড়েছে এবং এই মুহূর্তে যদিও গতকালকে দিনভর মুষলধারে বৃষ্টি হয়েছিল, তারপরও যেসব সবজি আগে তোলা হয়েছিল এই সবজিগুলো মূলত এই আড়তে নিয়ে আসা হয়েছে এবং সবজির আসলে যোগান বেশি হওয়ার কারণে আমরা দেখছিলাম এই আড়তে আজকে গত 3 দিনের ব্যবধানে বা 2-3 দিনের ব্যবধানে সব ধরনের সবজির দরের উপর একটা প্রভাব পড়েছে, অর্থাৎ দর প্রতি কেজিতে 15 টাকা পর্যন্ত কিন্তু এখানে কমতি আমরা লক্ষ্য করছিলাম। বিশেষ করে মাঝখানে গত 1 সপ্তাহ আগে প্রত্যেকটা সবজি কিন্তু বিক্রি হচ্ছিল বেশ চড়া দরে এবং এই চড়া দরের উত্তাপে ক্রেতাদের অনেকটাই নাভিশ্বাস অবস্থা ছিল। তবে আজকের বাজারে তার একটি ভিন্ন চিত্র আমরা দেখছিলাম। এখানে প্রতি কেজি বেগুন গত কয়েকদিন আগে যে বেগুন 80 থেকে 100 টাকা বিক্রি হয়েছিল সেই বেগুন কিন্তু আজকে আমরা দেখছিলাম 35 থেকে 40 টাকা সর্বোচ্চ দরে বিক্রি হচ্ছে এবং এই বেগুনের দর যেমন প্রতি কেজিতে প্রায় 20 টাকা পর্যন্ত এখানে কমতি। অন্যান্য যেসব করল্লা রয়েছে, অন্যান্য আরো যেসব সবজি রয়েছে, সব ধরনের সবজির উপরই 10 থেকে 15 টাকা একটা কমতি দরের প্রভাব এই বাজারে আমরা দেখতে পাচ্ছিলাম এবং এই কমতি দরের কারণে যারা ক্রেতা রয়েছেন তারা বেশ স্বস্তি প্রকাশ করছেন, কিন্তু যারা বিক্রি করতে নিয়ে আসছেন তারা কিন্তু অনেকটা ক্ষোভ প্রকাশ করছেন। অর্থাৎ তারা বলছেন এবার সবজির উৎপাদন যে পরিমাণ হয়েছে সেই তুলনায় তাদের একটা প্রত্যাশিত দর তারা আশা করছেন এবং হঠাৎ করে দর কমে যাওয়ার কারণে চাষিরা কিছুটা বলছেন যে লোকসানের দিকে তারা রয়েছেন এবং বাজারে আজকে যে পরিমাণ সবজি এসেছে এখানে ক্রেতা বিক্রেতার উপস্থিতিও বেশ রয়েছে। তারপরও এখানকার যারা ব্যবসায়ী তারা বলছেন গত 3-4 দিনের ব্যবধানে সবজির কিন্তু সরবরাহ বেশি হওয়ার কারণে দরের জায়গাটা এরকম অনেকটাই কমতির দিকে যাচ্ছে এবং এই মাঝখানে যেমন কাঁচা মরিচ ছিল সর্বোচ্চ 240 টাকা, তবে আজকে কাঁচা মরিচের ঝাঁজ কিছুটা কম 200 টাকার মধ্যে অনেকটা নেমে এসেছে। অন্যান্য পেঁপে রয়েছে 20 থেকে 25 টাকা, বেগুন সর্বোচ্চ 35 থেকে 40 টাকা, যেটা অনেক চড়া দর ছিল 80-100 টাকা। শসা রয়েছে মাত্র 25 টাকা বিক্রি করছেন প্রতি কেজিতে। এরকম সব ধরনের সবজির একটি কমতি দরের কারণে আসলে বাজারে কিনা বেচা বেশ এখানে শুরু হয় ভোর থেকে এবং বেলা 10টা-11টা পাইকারি কিনে বেচা হয়ে থাকে। তবে এখানকার ক্রেতাদের দিক থেকে আরেকটা অভিযোগ করা হচ্ছে পাইকারি বাজারে দর যদিও কমে কিন্তু খুচরা বাজারে কিন্তু তেমন তার একটা প্রভাব এখানে পড়ে না, যদিও পার্শ্বে প্রতি কেজিতে কিন্তু এই পাইকারি এবং খুচরা বাজারে আবার 10 থেকে 12 টাকা পর্যন্ত একটি ফারাক রয়েছে এবং এই ফারাকের ক্রেতারা অনেকে অভিযোগ করছেন যে পাইকারি এবং খুচরা বাজারে এই ফারাক মুনাফাটা কিন্তু সবসময় ব্যবসায়ীরা নিয়ে থাকে, ফলে সুফলটা আসলে ক্রেতাদের দিকে খুব কম যায় এবং এই বাজার ব্যবস্থায় আমরা দেখছিলাম প্রতিদিন ভোর সকালে নওগাঁর আশপাশের যেসব সবজি চাষি রয়েছেন তারাই মূলত এই সবজিগুলো নিয়ে আসেন এবং সকাল 10টা পর্যন্ত পাইকারি বেচা কেনা হয়ে থাকে নওগাঁ সদরের এই পাইকারি আড়তে এবং ক্রেতার উপস্থিতির উপর অনেকটা প্রভাব পড়ে দরে। তবে আজকে যে পরিমাণ সবজি এসেছে এখানে যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন হঠাৎ বাড়তি সবজির কারণে দরের জায়গাটা কিছুটা নিচের দিকে এবং এবার কিন্তু বৈরী আবহাওয়া ছিল প্রথম থেকেই। সবজির একদিকে তীব্র খরা ছিল, অন্যদিকে যে পরিমাণ সবজি উৎপাদিত করতে গিয়ে বিভিন্ন বালাই নাশক, বিভিন্ন প্রতিকূল অবস্থার কারণে কিন্তু সবজি
খরচের খাত, বিশেষ করে উৎপাদনের একটা বড় ধরনের সবজি উৎপাদনে বাড়তি খরচ গুনতে হচ্ছে চাষিদের, এবং একটি কাঙ্ক্ষিত দর কিন্তু আড়তগুলোতে তারা সবসময় আশা করে থাকেন। তবে আজকে চাষিরা বেশ হতাশ প্রকাশ করছেন, ক্রেতাদের দিক থেকে কিছুটা স্বস্তি প্রকাশ করছেন, এরকম চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছিলাম। সব মিলে কেনাবেচা অনেকটা জমজমাট বা কমতি দরের কারণে ক্রেতাদের ভিতরে বেশ স্বস্তি এই মুহূর্তে বিরাজ করছে নওগাঁর পাইকারি আড়তে। এই ছিল নওগাঁ সদরের এই পাইকারি আড়তে সবজি বেচা কেনার খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়। থমকে গেছে কক্সবাজারের পর্যটন শিল্প। কোটা আন্দোলন ঘিরে অস্থিরতায় 10 দিন ধরে পর্যটন শূন্য সৈকত শহর। 700 কোটি টাকা ক্ষতির দাবি ব্যবসায়ীদের। এমন পরিস্থিতিতে ভ্যাট মওকুফ ও কর্মচারীদের জন্য প্রণোদনা দাবি সংশ্লিষ্টদের। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বিশ্বের অন্যতম দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজার। এই সৈকতে প্রতিনিয়ত সমাগম ঘটে হাজার হাজার পর্যটকের, কিন্তু এখন সাপ্তাহিক ছুটির দিনেও নেই কোনো পর্যটক। পর্যটকের আশায় সৈকতের বালিয়াড়িতে বসানো হয়েছে সারি সারি কিটকট, নোনা জলে জেট স্কি চালক। ছবি তোলার জন্য দিকবেদিক ঘোরাঘুরি করছেন ফটোগ্রাফাররা। একই অবস্থা ঘোড়াওয়ালাদেরও। বেলা বাড়ছে কিন্তু পর্যটকের দেখা নেই। গেল 10 দিন ধরে পর্যটক শূন্য কক্সবাজার। এতে বিপাকে পড়েছেন সৈকত পাড়ের ব্যবসায়ীরা। এরকম শুক্রবার যেন আমাদের জীবনে আর না আসুক। আজকে জেট স্কিলাম আছে, আজকে অবস্থা খারাপ, আমার ব্যবসার অবস্থা খুবই খারাপ। মানুষ নাই আর পুরা হানার তেতুলি না রে। কক্সবাজারে রয়েছে 5 শতাধিক রেস্তোরাঁ, যার অধিকাংশই এখন বন্ধ। আবার যারা রেস্তোরাঁ খুলে বসেছেন তারাও পাচ্ছেন না পর্যটক। একই অবস্থা সৈকত পাড়ে 5 শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউসগুলোতে। হোটেলগুলো খোলা থাকলেও নেই পর্যটক। কক্সবাজার পর্যটক শূন্য হয়ে পড়ায় থমকে গেছে সবকিছু। এ অবস্থায় ভ্যাট মওকুফ ও কর্মচারীদের জন্য প্রণোদনা দেওয়ার দাবি পর্যটন ব্যবসায়ীদের। স্টাফ, দোকান ভাড়া সব মিলিয়ে আমরা রেস্তোরাঁ ব্যবসা যারা করি, আমরা যারা পর্যটন সাথে সংশ্লিষ্ট আছি, আমরা খুবই সম্মুখীনের মুখে। কোনো আয়ের সিদ্ধান্ত যাতে পাচ্ছি না, তাহলে আমরা ভ্যাট থেকে দেবো। আমাদের ভ্যাটটা যাতে একটু মওকুফ করা হয়, সরকার বিবেচনা করে আমাদের সহযোগিতা করবেন। ব্যবসায়ী নেতার মতে রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ তৈরির বিকল্প নেই। পরিস্থিতিতে আরও স্বাভাবিক হলে আশা করছি যে আমরা আবার নতুন উদ্যমে ব্যবসায়ীতে মনোযোগ দিতে পারবে। কক্সবাজারের পর্যটন শিল্পের সঙ্গে জড়িত রয়েছেন 5 লাখের বেশি মানুষ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। চাঁদপুরে দ্রুত গতিতে এগিয়ে চলছে শেখ কামাল আইটি পার্ক অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের নির্মাণ। এরই মধ্যে শেষ হয়েছে মূল অবকাঠামোর বেশিরভাগ কাজ। আগামী জুনের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কাছে হস্তান্তরের আশা সংশ্লিষ্টদের। আইটি পার্কটিতে প্রতি বছর প্রশিক্ষণের সুযোগ পাবে হাজার হাজার যুবক। নাইমুল ইসলাম নীরবের ক্যামেরায় ফারুক আহমদের রিপোর্ট। চাঁদপুরে মতলবুত্তর উপজেলা, একদিকে ধনাগড়া নদী, অন্যদিকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। তার মাঝে নির্মাণ হচ্ছে শেখ কামাল আইটি পার্ক অ্যান্ড ইনকিউবেশন সেন্টার। প্রকল্পে থাকবে প্রশিক্ষণ ও একাডেমিক এবং গবেষণা কক্ষ, থাকবে বঙ্গবন্ধু কর্নার ও লাইব্রেরি, আর নদীপাড় ঘেঁষে খেলার মাঠ। 2025 সালের 30 জুনের মধ্যেই পুরো প্রকল্পের কাজ শেষ করতে দ্রুত গতিতে চলছে কর্মযজ্ঞ। এরই মধ্যে শেষ প্রস্তাবিত 6 তলা মূল ভবনের 4 তলা পর্যন্ত নির্মাণ কাজ। পুরো প্রকল্প বাস্তবায়নের পর এখান থেকে প্রশিক্ষণ নিয়ে প্রতি বছর কর্মজীবন শুরু করবে হাজার হাজার যুবক। কোনটা আপডেট করতে হবে, ড্রয়িং অনুযায়ী হচ্ছে কিনা, কন্ট্রাক্টর করতেছে কিনা, এগুলো আমরা তদারকি করি। বেকার ছেলেফেলে আছে, তাদের যে ওরা এখন যে আউটসোর্সিং যে করে ইনকামের একটা সোর্স তৈরি করানোর জন্য এখানে হচ্ছে ওরা হচ্ছে ভর্তি হইতে পারবে। 6 একর জমিতে শেখ কামাল আইটি পার্ক অ্যান্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণে ব্যয় ধরা হয়েছে 83 কোটি 35 লক্ষ টাকা। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। সাভারের মৎস্য আড়তে প্রায় প্রতিটি মাছের দাম কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। বগুড়ায় দাম কমলেও এখনও কেজিতে 50 টাকার ওপরে বেশিরভাগ সবজি। পর্যাপ্ত মজুদের পরও মুন্সিগঞ্জে আলু বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে। দিনাজপুরে বস্তা প্রতি চালের দাম বেড়েছে 100 থেকে 150 টাকা। সাপ্তাহিক ছুটির দিনে সাভারের মৎস্য আড়তে ক্রেতাদের ভিড়, তবে বৃষ্টির কারণে সেভাবে জমে ওঠেনি বাজার।
আড়তদাররা জানায় বৈরী আবহাওয়ার কারণে মাছের যোগান কম, যার কারণে প্রায় প্রতিটি মাছে দাম বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। আকারভেদে ইলিশ বিক্রি হচ্ছে কেজি প্রতি 800 থেকে 2500 টাকা। পাঙ্গাস, তেলাপিয়া 150, ট্যাংরা 500, শিং 380, বাগদা চিংড়ি 650, গলদা চিংড়ি 850, রুই 180 থেকে 400, কাতল 250 থেকে 600 টাকা। খুচরা ব্যবসায়ীরা বলছেন বাড়তি দরে মাছ কিনে পাড়া মহল্লায় বিক্রিতে ভোগান্তিতে পড়তে হয় তাদের। সিলভার যাচ্ছে 160, 70, 80 টাকা, রুই মাছ যাচ্ছে 320 টাকা কেজি সাইজগুলো, কাচকি যাচ্ছে 750, 850 এরকম। আবহাওয়ার কারণে মাছের যোগানো কম, ক্রেতার যোগানো কম। এদিকে বগুড়ার কাঁচা বাজারে বেশিরভাগ সবজির দাম কমলেও এখনো হাফ সেঞ্চুরিরও বেশি দামে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে 70 টাকা কেজিতে বিক্রি হওয়া বেগুনের কেজি 50 থেকে 60 টাকা। এছাড়া 10 টাকা কমে পটল 30 টাকা, করলা 80, লাউ প্রতি পিস 30 টাকায় বিক্রি হচ্ছে। তবে দাম বেড়েছে কাঁচা মরিচ ও ঢেঁড়সের। বেগুন ছিল 60 টাকা 80 টাকা কেজি, এখন 40 টাকা কেজি। কাঁকরোলা ছিল 80 টাকা কেজি, এখন 50 টাকা 60 টাকা কেজি। পটল ছিল 40, এখন 25-30। বৃষ্টিতে লোকই নেই, লোক নাই, মালের দামও কম, বেচা কেনাও খারাপ। উৎপাদনের অন্যতম শীর্ষ জেলা মুন্সিগঞ্জে আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি 60 টাকা দরে। পর্যাপ্ত মজুদের পরও কেন দাম চড়া প্রশ্ন ভোক্তাদের। আলু সিন্ডিকেট করে সব কোলেস্টোর নিয়ে ডুবে থেকে বড় লোক কিনা আলু আরো কমলে হেরাও বেচতে পারবো বেশি, আমরা খাইতে পারবো বেশি। মুন্সিগঞ্জে যদি আপনার 60টা 70টা হয় তো সাধারণ পাবলিক কিভাবে বাঁচবো? গাজীপুরের খুচরা বাজারে 48 থেকে 50 টাকা হালিতে বিক্রি হচ্ছে মুরগির ডিম। ব্রয়লারের দাম কিছুটা কমে বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকা। দিনাজপুরে পর্যাপ্ত মজুত ও সরবরাহ থাকলেও পাইকারিতে মানভেদে প্রতি কেজিতে চালের দাম বেড়েছে 2 থেকে 3 টাকা। মিনিকেট 50 কেজির বস্তা 3200 থেকে 3300 টাকা, স্বর্ণা 2700 থেকে 2750, 29 ভ্যারাইটি 2700 থেকে 2750 টাকায় বিক্রি হচ্ছে। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। ফেনীতে মুহুরী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। দুটি স্থানে বাঁধ ভেঙে হু হু করে লোকালয়ে ঢুকছে পানি। এই মুহূর্তে ফুলগাজী টেটেশ্বর এলাকায় আছেন রিপোর্টার আতিয়ার সজল। সরাসরি যাচ্ছি তার কাছে। গতকাল শুক্রবার যে 2টোর বা 1টার দিকেই যে ভাঙন শুরু হয়েছিল ফেনীর মুহুরী নদী, কহুয়া নদী এবং যে সিলুনিয়া নদী রয়েছে, সেই নদীর বিভিন্ন পয়েন্টে কিন্তু গত কয়েকদিনের অনবরত বৃষ্টি এবং ভারতের উজান থেকে নেমে আসা যে পাহাড়ি ঢল, সেই পাহাড়ি ঢলের পানির তোড়েই কিন্তু এই নদীর পানি বৃদ্ধি পায় এবং সর্বোচ্চ পর্যায়ে বিপদসীমার 255 সেন্টিমিটার উপর দিয়ে গতকাল প্রবাহিত হয়েছিল। যদিও কিছুক্ষণ আমরা কথা বলেছিলাম, সেটি বিপদসীমার 165 সেন্টিমিটার উপর দিয়ে এখন প্রবাহিত হচ্ছে এবং বেশ কয়েকটি স্থানে গতকাল পর্যন্ত সন্ধ্যার আগ পর্যন্ত আমরা জেনেছিলাম যে 3-4টি পয়েন্টে ভেঙেছে। তবে আমরা বিভিন্ন মাধ্যমে বা স্থানীয়দের মাধ্যমে যেটা খবর পেয়েছি, সেই ভাঙন সংখ্যা এখন 10টিরও অধিক। আপনাকে যদি বলি, ফেনীর ফুলগাজী পরশুরাম যে বাসী রয়েছে, এখানে যে সিলুনিয়া, যে কহুয়া এবং মুহুরী নদী রয়েছে, এইসব নদীর দুতীরে কিন্তু 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়েছিল এসব স্থানীয়দের বা নদীর দুতীরের মানুষদেরকে বন্যা থেকে রক্ষা করার জন্য। কিন্তু সেই বাঁধ আশীর্বাদ না হয়ে মূলত অভিশাপ হয়ে ধরা দিয়েছে। কারণ হচ্ছে এই বাঁধটি যখন নির্মিত হয়েছিল তখন কিন্তু এই বাঁধ ত্রুটিপূর্ণভাবে নির্মিত হয়েছে। ত্রুটিপূর্ণ এই জন্যই যে নদী থেকে এ সকল বাঁধের দূরত্ব যতটুকু দূরত্বে থাকা দরকার সে সকল দূরত্বে বাঁধটি নির্মাণ না করে বা নদীর খুব কাছাকাছি জায়গায় এই সব বাঁধ নির্মিত হয়েছে। এছাড়াও কিন্তু নদীটি সারা বছর জুড়ে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যে সংস্কার, সেগুলো প্রয়োজনীয়ভাবে করা হচ্ছে না বলে স্থানীয়দের অভিযোগ, যার কারণে নদীর দুপাশে ঝোপঝাড় বা বিভিন্ন ধরনের দখল হয়ে আছে। এসব কারণে কিন্তু বর্ষা মৌসুমে অথবা পাহাড়ি ঢলের যদি এখন ভারতের উজান থেকে পানি ছেড়ে দেওয়া হয়, তখন কিন্তু এ সকল নদীর পানি কিন্তু ধারণ ক্ষমতার বাইরে চলে যায় এবং পানি চলাচলের স্বাভাবিক পরিস্থিতি না থাকার কারণেই কিন্তু এটা একটু বৃষ্টি হলেই অথবা পানি বিপদসীমার উপরে উঠলেই একাধিক স্থান থেকে বা বিভিন্ন জায়গা থেকে ভেঙে বন্যার কবলে পড়তে হয় ফের এইসব অঞ্চলের মানুষকে। আপনাকে যদি বলি, বছরে শুধু একবার নয় একাধিকবারই কিন্তু প্রতি বছরই এসব এলাকার মানুষকে এভাবে বন্যার কবলে পড়ে দুর্বিষহ জীবনযাপন করতে হয়। গত 1 জুলাই কিন্তু মাত্র 1 মাসেরও ব্যবধানে আবার বন্যা, গত 1 মাস আগে বন্যা হয়েছিল, তখনই কিন্তু এই নদীর 12টি বাঁধের কিন্তু 12টি স্থানে ভেঙেছিল বলে পানি উন্নয়ন
বোর্ড জানিয়েছে এবং সে 12টি স্থানে ভেঙে তখন আমনের বীজতলা তখন মাত্র মানুষ বুনছিল, তাও নষ্ট হয়ে গিয়েছে। তারপর আবারও কিন্তু মানুষ যখন পানি নেমে যাওয়ার পরে আবারও যখন কৃষক ঘুরে দাঁড়িয়েছে তখন কিন্তু এখন বীজ উঠিয়ে মানে সেই যে ধানের চারা বপনের সময় হয়েছে, এখন কিন্তু এসব অঞ্চলের হাজার হাজার বিঘা জমির সেই ধানের চারা, আমন ধানের চারা কিন্তু পানির নিচে। তার জন্য কৃষকদের মাথায় একটা হাত। এখন যে ক্ষতিগ্রস্ত হয়েছে বা এখন পানির নিচে যদি পানি 2-4 দিনের মধ্যে নেমে না যায় তাহলে এ সকল ধানের চারাও তারা আর কাজে লাগাতে পারবে না বলে কৃষি বিভাগ এবং কৃষকরা আশঙ্কা করছেন। এবং এখন যদি ধানের চারা লাগানো না যায় তাহলে হয়তো এই মৌসুমে ধান বা ধান উৎপাদনের যে লক্ষ্যমাত্রা কৃষিতে সেটি কিন্তু মারাত্মকভাবে ব্যাহত হবে। এবং আপনাকে যদি বলি এই 12টি স্থানে গত জুলাই মাসের 1 তারিখে যে ভেঙেছিল সেই ভাঙন মেরামতে মাত্র 100 থেকে 100 মিটার ভেঙেছিল বিভিন্ন জায়গায়। এই 100-100 মিটার মেরামতের জন্য কিন্তু পানি উন্নয়ন বোর্ড 1,50,00,000 টাকা ব্যয় করেছে, কিন্তু স্থানীয়রা যেটা বলছে যে 1,50,00,000 টাকা ব্যয় করলো। আমরা যেটা দেখেছি যে সেই বাঁধের সবচেয়ে বড় যে ভাঙনটি ভেঙেছিল যে পরশুরামের সেই জায়গায় কিন্তু আমরা দেখেছি যে সেই ভাঙনটি আবার ভেঙেছে। এখন স্থানীয়রা যেটা বলছে যে জায়গাটি 29 লাখ টাকা ব্যয়ে বাঁধলো সেই জায়গাটি আবারও প্রথমেই কিন্তু ওই জায়গাটি ভেঙেছে। তারা যেটা বলছে প্রতি বছর এভাবে ভাঙে, কিন্তু এই ভাঙন যে রোধে স্থানীয়দের যে বন্যা থেকে রক্ষায় যে পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ না গেলে শুধু না নিয়ে শুধুমাত্র বাঁধ ভাঙা এবং গড়ার মধ্যেই তারা সীমাবদ্ধ থাকে এবং এই বাঁধ ভাঙা গড়ার তাদের মধ্যে যে বরাদ্দটা হয় সেটি কিন্তু লুটপাট হয়। তারা জানছেন এই লুটপাট বন্ধ করে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন তারা। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ বন্যা। সরাসরি যুক্ত ছিলাম ফেনীতে। চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় পাটের বাম্পার ফলন হয়েছে। উৎপাদন খরচ বাড়লেও ন্যায্য মূল্য না পেয়ে হতাশ কৃষক। কৃষি বিভাগ জানিয়েছে উন্নত জাতের পাটের আবাদ করলে লাভবান হবেন কৃষক। হৃদয় পালার ক্যামেরায় ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। হারানো জলুস ধরে রাখতে ঐতিহ্যগতভাবে অর্থকরী ফসল পাট চাষ করেন ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর, সরাইল, বিজয়নগর, নবীনগর ও বাঞ্ছারামপুর অঞ্চলের চাষিরা। চলতি বছর রোপণের সময় তীব্র খরা আর উষ্ণ আবহাওয়ায় কিছুটা ছোট হয়েছিল পাট গাছের আকার। এখন চলছে পাট কাটা, জাগ দেয়া ও আঁশ ছাড়িয়ে শুকানোর কাজ। চাষিরা বলছেন উৎপাদন খরচ বাড়লেও বিক্রিতে নেই ন্যায্য মূল্য। পানির কারণে আমাদের সাপ দিয়া মনে হয় নাইলা মনে বড়ই থাকছে না। দাম তো এমন দিন এক বেহারি করে 2,000 2,500 আছে, 3,000 হইলে আছে আমরা একটা বা আপনাকে একটা ফুসলো খরচা করছি। আমরা খাটার যে মিলের নিচে 4,000 টাকা ধরে লেগে ধরেন কোনো মতে খরচা ডাইব মেহনত যে গেছে এটা বিফল খরচাটার দাম ডাইব। জেলার 4,440 হেক্টর জমিতে আবাদ হয়েছে দেশি, কেনাফ, মেস্তা ও তোষা জাতের পাট। কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে ছাড়িয়ে যাবে উৎপাদনের লক্ষ্যমাত্রা। ব্রাহ্মণবাড়িয়া জেলায় এবছর পাট আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,440 হেক্টর। আমাদের অর্জন হয়েছে প্রায় 4,450 হেক্টরের মতো। আমরা আশা করছি যে এবছর যে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরেছে সেটা ছাড়িয়ে যাবে। চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 9,140 মেট্রিক টন পাট খড়ি সহ, যার বাজার মূল্য অন্তত 100 কোটি টাকা বলে জানিয়েছে কৃষি বিভাগ। উচ্চ ফলনশীল বীজ রোপণের পাশাপাশি পাট পচানোর ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার করা গেলে পাটও হয়ে উঠতে পারে বিদেশে রপ্তানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি কৃষিপণ্য। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। রাশিয়া চীনের সঙ্গে যুদ্ধ বাঁধলে হেরে যেতে পারে যুক্তরাষ্ট্র। খোদ মার্কিন কংগ্রেসের প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বলা হচ্ছে প্রয়োজনীয় তহবিল না থাকা, অপর্যাপ্ত শিল্প খাতের ফলে সামরিক সক্ষমতা ও সমর প্রযুক্তিতে হুমকিতে পড়তে পারে ওয়াশিংটনই। ইউক্রেন যুদ্ধ, গাজা ইসরায়েল সংঘাত সহ নানা ইস্যুতে পরাশক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্ব বেড়েই চলেছে রাশিয়া চীনের। দুপক্ষের মধ্যে ক্রমেই শীতল যুদ্ধ ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। এর মধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে, সত্যি মস্কো বেইজিংয়ের সঙ্গে যুদ্ধ বাঁধলে ওয়াশিংটন কিভাবে মোকাবিলা করবে? রাশিয়া চীনের সঙ্গে কোনো যুদ্ধ বাঁধলে হেরে যেতে পারে যুক্তরাষ্ট্র। খোদ মার্কিন কংগ্রেসের এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এমনকি বড় ধরনের সংঘাতে জড়ালে নিজেদের ভুল ত্রুটি কি হতে পারে তা নিয়েও আলোচনা হয়। বলা হচ্ছে প্রয়োজনীয় তহবিল না থাকা, অপর্যাপ্ত শিল্প খাতের কারণে সামরিক সক্ষমতা ও সমর প্রযুক্তিতে হুমকিতে পড়তে পারে খোদ ওয়াশিংটনই।
চলতি সপ্তাহে প্রকাশিত 114 পৃষ্ঠার নথিতে বলা হয় 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর আগে লেখা যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষা কৌশল অনেকটাই আধুনিক নয়। দেশটির সামরিক বাহিনীর গঠন নিয়েও রয়েছে প্রশ্ন। এতে রাশিয়া চীনকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া চীন, রাশিয়া, উত্তর কোরিয়া এবং ইরানের মধ্যে ক্রমবর্ধমান রাজনৈতিক ও সামরিক সম্পর্ক নিয়ে কাছাকাছি সময়ের মধ্যে বড় যুদ্ধের শঙ্কা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি বলে জানানো হয়। নাদিম মারজান, সময় সংবাদ। ভুটান সফরে যেতেও দলের পারফরমেন্স নিয়ে প্রশ্ন রয়েই আছে, কিন্তু সাফের আগে শিষ্যদের খেলা নিয়ে সন্তুষ্ট বাংলাদেশ নারী দলের হেড কোচ পিটার বাটলার। সময় সংবাদে তিনি আরও বলেন, ভুটানের ক্লাব থেকে 4 ফুটবলারের ডাক পাওয়া বাংলাদেশের নারী ফুটবলের জন্য দারুণ ব্যাপার। তবে শুধু সাফ কেন্দ্রিক চিন্তা নিয়ে পড়ে থাকলে চলবে না। এশিয়ান ফুটবলে প্রতিযোগিতার জন্য কিভাবে দলকে গড়ে তোলা যায়, ফুটবল ফেডারেশনকে সেই মাস্টার প্ল্যান তৈরির তাগিদ দিয়েছেন তিনি। এই ব্রিটিশ কোচের সাক্ষাৎকার নিয়েছেন ফারজানা জাহান প্রিয়া। 2 পর্বের ধারাবাহিকের আজ থাকছে প্রথম পর্ব। Young player who dreamed of becoming a player. I achieved that dream, and then I fell into coaching. অক্টোবরে নেপালে শুরু নারী সাফ চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশিয়ান শ্রেষ্ঠত্বের ইভেন্টের জন্য প্রস্তুতি কেমন, কিংবা এই 2.5 মাসে কোন কোন জায়গা নিয়ে কাজ করার আছে বাংলাদেশের? দেশের নারী ফুটবল দলকে ঘিরে এই প্রশ্নগুলোই ঘুরপাক খাচ্ছে। সময় সংবাদের সবকিছু নিয়ে খোলামেলা কথা বলেছেন নারী দলের হেড কোচ পিটার বাটলার। In my opinion, I've really come on leaps and bounds. I think they've really improved, and the knowledge which I've sort of passed on to them. But I think you've got to find that balance. It gives me great joy, the way they go about it, the way they put in training ideas and training methods and bringing it in and bringing it to the bigger picture on the day. Something to build on, and we can do it bigger and better next time round. And ভুটান সফরে 2 ম্যাচে জয় পাওয়ায় বেশ আত্মবিশ্বাসী সাবিনারা। দেশে ফিরে এএফসি নারী চ্যাম্পিয়ন লিগে খেলার জন্য ভুটানিজ ক্লাব রয়্যাল থিম্পু কলেজ এসি থেকে আমন্ত্রণ পেয়েছেন সাবিনা খাতুন, মারিয়া মান্ডা, ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা, যেটিকে খুবই ইতিবাচকভাবে দেখছেন হেড কোচ। Apply her trade or his trade at a better level. That's called natural progression. We would all support that as long as it's good for the BFF. As long as it's good for the player. তবে ভুটানের বিপক্ষে 2 ম্যাচের পারফরম্যান্স দেখেই সাফ নিয়ে অতি আত্মবিশ্বাসী বাফুফে। শিরোপা ধরে রাখতে কোনো সমস্যা হবে না বলেই বিশ্বাস কর্তাদের, কিন্তু শুধু এতটুকুতে তৃপ্ত হতে চান না বাটলার। সময় সংবাদে জানিয়েছেন এই দল নিয়ে নিজের স্বপ্নের কথা। Short, medium, long-term perspective, we've got to have a plan. I think from a long-term perspective, Bangladesh ladies program has so much, and even the youth. So much potential moving forwards by being an ex-player who played over 500 games in English football. And the only thing I can turn around and say, and I say this to the girls on a regular basis, don't set your dreams there. You might not get there, but if you get somewhere near, it's a lot better than just actually having a short-sighted vision. নিঃসন্দেহে সাফে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের নারী ফুটবল ইতিহাসে অবিস্মরণীয় একটি ঘটনা। তবে সিনিয়র আর বয়স ভিত্তিক পর্যায়ে কেবল দক্ষিণ এশিয়ান আসন নিয়ে পড়ে থাকলে কি চলবে? ছুটতে হবে আরও বড় লক্ষ্যের দিকে। লাল সবুজের প্রতিনিধিদের সে স্বপ্নটা কি দেখাতে পারবেন ব্রিটিশ কোচ? Moving outside the country, going to play in India, etc. ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তান সফরের আগে বৃষ্টির কারণে টাইগারদের প্রথম দিনের রানিং ক্যাম্প স্থগিত হয়েছে। এই মুহূর্তে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সরাসরি যাচ্ছি তার কাছে। রিমন, মিরপুর এক ঘটনাবহুল সকাল এই অর্থে বলা হচ্ছে পাকিস্তান সিরিজকে সামনে রেখে টাইগারদের দ্বিতীয় ধাপের যে ক্যাম্প, প্রথম ধাপে ক্যাম্প হয়েছিল চট্টগ্রামে, যেখানে কিনা একাধিক প্রীতিবাচক খেলেছিলেন, প্রস্তুতি ম্যাচ খেলেছিলেন। সেই দ্বিতীয় ধাপের ক্যাম্প কিন্তু আজ সকাল 6টা থেকে শুরু হওয়ার কথা ছিল, যেটা কিনা এই হোম অফ ক্রিকেটে নয়, অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। জানেন যে এর আগের যেই বিশ্বকাপের আগে অর্থাৎ টি-20 বিশ্বকাপের আগে ক্রিকেটারদের ফিটনেসের পরীক্ষা করতে, বিশেষ করে রানিং পরীক্ষা করতে, যেহেতু
রানিংয়ের জন্য ট্র্যাক অ্যান্ড ফিল্ড দরকার হয়। সেই টি-20 বিশ্বকাপের আগে কিন্তু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ক্রিকেটাররা রানিং করেছিলেন। তারই ধারাবাহিকতায় পাকিস্তানের সিরিজের আগেও যেহেতু 2 মাস সময় প্রায় 2 মাস পরে চলতি মাসের 21 তারিখ পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টটা বাংলাদেশ খেলতে নামবে। দীর্ঘ সময় ক্রিকেটাররা খেলার বাইরে রয়েছেন, যে কারণে তাদের রানিং পরীক্ষা করতে মূলত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ সকাল 6টা থেকে শুরু হওয়ার কথা ছিল ক্রিকেটারদের রানিং। তবে বৃষ্টির বাগড়ায় প্রচণ্ড বৃষ্টি গেল কয়েকদিন ধরে, আজ সকালবেলা যেন আকাশ ভেঙে পড়েছিল। সেই বৃষ্টির কারণে কিন্তু সে রানিং ক্যাম্পে স্থগিত করা হয়েছে। একেবারে 6টার ঠিক আগ মুহূর্তে সে ক্যাম্পে স্থগিত করা হয়। পরবর্তীতে ক্রিকেটারদের যে রানিং ক্যাম্প, সেই রানিংটা স্থগিত করা হলো। ক্রিকেটারদের ফিটনেস টেস্ট হওয়ার কথা ছিল যে মিরপুরের শেরেই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, তবে বৃষ্টির বাগড়ায় সেটাও কিন্তু আসলে ঠিকভাবে হতে পারেনি। আমরা দেখেছি যে জাতীয় দলের যে ক্রিকেটাররা রয়েছেন, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সহ জাতীয় দলের যারা সম্ভাব্য স্কোয়াড পাকিস্তানের বিপক্ষে, সেই সম্ভাব্য স্কোয়াডে যারা রয়েছেন তারা এখানে এসেছিলেন, তারা এখানে হালকা ওয়ার্ম আপ করেছেন। আমরা নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজ সবাইকেই দেখেছি, তাসকিন আহমেদকে দেখেছি, তারা এখানে এসেছে। তবে আজ আসলে আজকে আর কোনো রানিং ক্যাম্প নেই এবং তারা এখানে আসার ফলে যেটা হয়েছে এবং সেই তারা এখানে এসেছে। এবং একটা বিষয় একটু বলে রাখতে চাই, আগামীকাল থেকে কিন্তু ক্রিকেটারদের স্কিল ট্রেনিংটা শুরু হওয়ার কথা। সেই স্কিল ট্রেনিং শুরু হবে, ব্যাটে বলের প্রস্তুতি কিন্তু তাদের শুরু হয়ে যাবে এবং টাইগারদের যত কোচিং স্টাফ তারাও কিন্তু ইতিমধ্যে চলে এসেছেন। পরশুদিনই হেড কোচ চান্ডিকা হাতুরু সিংয়ে চলে এসেছিলেন। গতকাল কিন্তু মুশতাক আহমেদ, যার কিনা পাকিস্তান সিরিজে সঙ্গে পাকিস্তানে গিয়ে যোগ দেওয়ার কথা ছিল, সেই মুশতাক আহমেদ জানা গিয়েছে যে তিনিও ক্যাম্পের প্রথম দিন থেকে থাকবে। নিক পোথাস যিনি কিনা তার আজকে আসার কথা, অর্থাৎ আগামীকালকে যে ক্রিকেটারদের স্কিল ক্যাম্প রয়েছে সেই স্কিল ক্যাম্পের শুরু থেকে নিক পোথাস থাকছে। সব মিলিয়ে কিন্তু জম্পেশ যে প্রস্তুতি পাকিস্তান সিরিজের আগে, সেই প্রস্তুতিটা আসলে ক্রিকেটারদের হবে। তবে বৃষ্টির কারণে সেই প্রস্তুতিটা কতটুকু ক্রিকেটাররা শেষ পর্যন্ত করতে পারেন সেটাই কিন্তু দেখার বিষয়। বলছিলাম যে এই বৃষ্টি কিন্তু পূর্বাভাস বলছে আরও কয়েকদিন থাকবে। তো আসলে বলাই বাহুল্য যে বৃষ্টির বাগড়ার মধ্যে মিরপুরে জানে যে ইনডোর স্টেডিয়াম রয়েছে, সেখানে হয়তোবা ক্রিকেটারদের যে ক্যাম্প, সে ক্যাম্পটা হয়তো চলবে, কিন্তু সেটা আসলে কতদিন চলবে, যেহেতু বলছিলাম যে পূর্বাভাস প্রায় বলা হচ্ছিল যে সপ্তাহখানেক এই বৃষ্টি থাকবে। তো আসলে এই কারণে, তবে আজকের যদি ক্যাম্পের কথা বলি, ক্রিকেটাররা যেহেতু রানিংটা দিতে পারেননি, সে রানিংটা তারা আদৌ আসলে কবে দিবেন, যেহেতু পুরো একটা শিডিউলে কিন্তু পরিবর্তন হয়েছে, সেহেতু আসলে ক্রিকেটাররা কতটুকু দিতে পারেন, কি করতে পারেন, সেটাও কিন্তু আসলে দেখার বিষয়। তো এই ছিল আমার কাছে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ক্রিকেটারদের যে রানিং আপডেট, তার সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। ৬৬ বছর বয়সে দেখেছেন 7টি অলিম্পিক ইভেন্ট। প্যারিসের খরচ জোগাড় করতে কাজ করেছেন 2 শিফটে। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ দেখতে $10,000 খরচ করে আটলান্টিক বাড়ি দিয়ে যুক্তরাষ্ট্র থেকে ফ্রান্সে এসেছেন ভিভিয়ান রবিনসন। অলিম্পিকের প্রতি তার ভালোবাসাই তাকে বানিয়েছে সুপার ফ্যান। যদিও প্যারিস অলিম্পিকের ব্যবস্থাপনা নিয়ে নাখোশ ভিভিয়ান। প্যারিসের রাস্তায় বাহারি সাজে বিভিন্ন দেশের পতাকা হাতে একজন দর্শনার্থী, মাথায় হ্যাট যেখানে ঝুলছে আইফেল টাওয়ার, আর পোশাকে পিন বিভিন্ন দেশের পতাকা ও অলংকার, পেছনে লেখা USA, যা যে কারোই নজর কাড়বে। এমন সাজেই প্যারিস অলিম্পিক উপভোগ করতে এসেছেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা ভিভিয়ান রবিনসন। ৬৬ বছর বয়সী ভিভিয়ানকে অলিম্পিকের সুপার ফ্যানও বলছেন অনেকে। এখন পর্যন্ত 7টা অলিম্পিকের সাক্ষী হয়েছেন তিনি। দ্য গ্রেটেস্ট শো অন আর্থের প্রতি তার ভালোবাসাটা জন্ম নিয়েছে 1984 সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক দিয়ে। সে সময় ভিভিয়ানের মা কাজ করতেন অ্যাথলিটদের অনুবাদক হিসেবে, আর সেখান থেকে পাওয়া পিন ভিভিয়ানের জন্য নিয়ে আসতেন। পিন সংগ্রহের শখ ভিভিয়ানকে পৌঁছে দেয় 1996 আটলান্টা অলিম্পিকে। এরপর সিডনি, অ্যাথেন্স, লন্ডন ও রিও অলিম্পিক দেখেছেন ভিভিয়ান। ভিসা পেলেও অর্থের অভাবে 2008 বেইজিং অলিম্পিকে যেতে পারেননি তিনি, আর দর্শক ছাড়া অনুষ্ঠিত হওয়ায় দেখা হয়নি টোকিও অলিম্পিক। তবে অন্যান্য অলিম্পিকের তুলনায় প্যারিসে ভিভিয়ানের খরচ হয়েছে প্রচুর। এই আসরে 38টা ইভেন্টের টিকিট কিনেছেন তিনি, যার জন্য তাকে জোগাড় করতে হয়েছে $10,000। এই অর্থ আয় করতে 2 শিফটে কাজ করেছেন ভিভিয়ান। দিনে লস অ্যাঞ্জেলেসের ভেনিস সৈকতে চালের তৈরি গহনা বিক্রি করেছেন, আর রাতে শহরের বিভিন্ন মুদিখানায় টেনেছেন ব্যাগ। প্যারিসের খরচ তুলতে 2 বছর কাজ করতে হয়েছে তাকে।
প্যারিস অলিম্পিকের ম্যানেজমেন্ট নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন অলিম্পিকের সুপার ফ্যান ভিভিয়ান। নিরাপত্তায় করা হওয়ায় অ্যাথলিটদের কাছ থেকে পিন সংগ্রহ করতে পারছেন না তিনি। এর আগের অলিম্পিকে অনেকের কাছে পিন পেয়েছি, তখন সব অ্যাথলিটদের সঙ্গে দেখা করা যেত। তবে এখন নিরাপত্তা অনেক, অলিম্পিক ভিলেজের ধারে কাছেও যেতে দেয়া হয় না। অবশ্য প্যারিসের অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানও সুখকর ছিল না ভিভিয়ানের জন্য। টিকিট কাটলেও তাকে অনুষ্ঠান দেখতে হয়েছে ব্রিজের ওপর দাঁড়িয়ে, জানিয়েও আক্ষেপ নেই তার। টিকিট কাটার অর্থ জোগাড় করতে অনেক সময় লাগে। যখন টিকিট কেটেও আসনে বসে দেখতে পারিনি তখন খারাপ লাগে, কিন্তু জীবন এমনই, আপনাকে এগিয়ে যেতে হবে। প্যারিস অলিম্পিক শেষে নিজ দেশে ফিরে যাবেন ভিভিয়ান। প্রস্তুতি নেবেন পরবর্তী অলিম্পিক দেখার। যদিও 2028 অলিম্পিক অনুষ্ঠিত হতে যাচ্ছে তার নিজ শহর লস অ্যাঞ্জেলেসে। ফাহিম ইসলাম, সময় সংবাদ। এই পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সারা দেশে গ্রেফতার 78 এইচএসসি পরীক্ষার্থীর জামিন, ছুটির দিনে বসে আদালত। ঢাকার কারাগার থেকে মুক্তি পেলেন 35 ছাত্র, মামলা থেকে অব্যাহতি দাবি স্বজনদের। গুজবে সয়লাব সামাজিক মাধ্যম, স্বার্থান্বেষী মহলের ভুয়া তথ্যে বিভ্রান্ত হচ্ছেন অনেকে। যাচাই বাছাই ছাড়া বিশ্বাস ও শেয়ার না করার পরামর্শ। পোশাক কারখানায় সহিংসতার প্রভাব, শ্রমিকের বেতন দেয়া নিয়ে চিন্তায় মালিকরা। জ্বালানি সংকট ও কাস্টমস হয়রানি দূর করার দাবি, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার তাগিদ। দক্ষিণ এশিয়ার সবচেয়ে আধুনিক কেমিক্যাল শেড এখন চট্টগ্রাম বন্দরে। আগুন ধরে রাখতে সক্ষম অন্তত 8 ঘন্টা। স্থাপনা সহ চারপাশ নিরাপদ রাখতে পারবে আশা কর্তৃপক্ষের। এই ছিল ভোরের সময়। এরপর সকালের সময় নিয়ে সঙ্গে থাকবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ ছোঁয়া। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরেই, সঙ্গে থাকুন সময়ের।